2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা এসে তো পুরোটাই পাল্টে খেয়ে গেছে। যেদিন দেখবো ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী দল নয়, কংগ্রেসের মতন একটি দল হয়ে গেছে, সেদিন করবো না। যেদিনই ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে, তার এক সপ্তাহের মধ্যে পড়ে থাকা রেল প্রকল্প আমরা উদ্বোধন করবো নতুন করে। নমস্কার, আজকে আমাদের টাইমস বাংলায় মুখোমুখি অনুষ্ঠান। যিনি আমার সাথে রয়েছেন তিনি হচ্ছেন পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল। আজকে আমরা তার সাথে কথা বলবো। প্রলয় বাবু, আপনাকে টাইমস বাংলা অনেক স্বাগত। সেটা হচ্ছে যে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার রাজনৈতিক যে জীবন, সেই রাজনৈতিক জীবনটা কেমন বা কিভাবে আপনার রাজনীতিতে প্রবেশ? আমার পরিবার ডানপন্থী পরিবার। প্রথমে কংগ্রেস, তারপর মমতা ব্যানার্জির আন্দোলনের রূপ দেখে তৃণমূল। কিন্তু ক্ষমতায় আসার পর মমতা ব্যানার্জি যে ভাবমূর্তি নিয়ে বিরোধী নেত্রী হিসাবে কাজ করেছিলেন, ক্ষমতায় এসে দেখলাম যে মমতা ব্যানার্জি পুরো 80 থেকে ঘুরে গেছেন। সততা বলে বিন্দুমাত্র দলটার মধ্যে নেই। উনি সারদার প্রতীক হয়েছেন। ওনাকে বলা হতো অগ্নিকন্যা। যেভাবে দিকে দিকে বিস্ফোরণ ঘটাচ্ছে মুসলিমরা, উনি বিস্ফোরণ কন্যা হয়েছেন। আর যেভাবে সারদা নারদার টাকা চোরদের নিয়ে গোষ্ঠপালের পাদদেশে উনি ধর্নায় বসছেন, সাধারণ লক্ষ লক্ষ মানুষ, আমানতকারী গরিব মানুষ, তারা যেভাবে অসহায় হয়ে পড়েছে, সেই জায়গায় মমতার ভূমিকা দেখে আমি 2011 সালে আমি এবং আমার পরিবার, আমার বাবা ছিল এখানকার দীর্ঘদিনের লড়াকু নেতা, 2008 সালে তৃণমূলেরই প্রধান ছিল। মমতা ব্যানার্জির এই নোংরা রাজনীতি দেখে কিন্তু 2011 সাল থেকে আমার পরিবার বিজেপি পরিবারের সদস্য হয়েছে। আমি এখনো ভারতীয় জনতা পার্টির 24 ঘন্টার জন্য একনিষ্ঠ কর্মী। যতটা পারি দলটাকে ক্ষমতায় যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসার, তার জন্য পথে ঘাটে আন্দোলনে সবসময় আমি থাকি। আপনি একটা সময় তৃণমূল করতেন, এখন ভারতীয় জনতা পার্টির একটি পদে রয়েছে। তো তৃণমূল থেকে বিজেপিতে কত সালে আপনি আসেন? আমি 2011 সাল 12 সাল নাগাদ আসি বিজেপি। আপনি যে অভিযোগগুলো শাসক দলের বিরুদ্ধে করলেন, আপনি তৃণমূল দলটা কত সাল থেকে করছেন? অ্যাকচুয়ালি আমি কলেজ রাজনীতিতে তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য ছিলাম, রাজনীতি করেছি। তারপর 2008, 9, 10 সঙ্গে করেছি তৃণমূল, কিন্তু সরাসরি রাজনীতির ভূখণ্ডে আসিনি। আমি বাবা 2011 সালের থেকে আমরা কিন্তু আমার পরিবার বিজেপি পরিবারের সদস্য। তো আপনি শাসক দলের বিরুদ্ধে যে অভিযোগটা করলেন, যে নারদা বলুন সারদা বলুন যে কেলেঙ্কারিগুলো ঘটেছে, তো তার আগে পর্যন্ত, মানে ভারতীয় জনতা পার্টিতে আসার আগে পর্যন্ত আপনি কি বুঝতে পারেননি যে শাসক দল এর মধ্যে এত দুর্নীতি বা শাসক দলের বিরুদ্ধে কি তখন কোনো অভিযোগ ছিল না? না না, তখন তো শাসক দল ছিল না। মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী। বিরোধী নেত্রী হিসাবে মনে হয়েছিল যে হয়তো পশ্চিমবঙ্গে যেভাবে সিপিএম দুর্নীতি করছে বা যেভাবে অত্যাচার করছে, সাধারণ মানুষের পাশে মমতা ব্যানার্জি যেভাবে দাঁড়িয়েছিল, তখনও মনে হয়েছিল হয়তো রাজ্যের মানুষকে উনি কিছু পরীক্ষা নিতে পারে, নতুন দিশা দেখাতে পারে। কিন্তু 2011 সালে মমতা ব্যানার্জি ক্ষমতা এসে তো পুরোটাই পাল্টে খেয়ে গেছে। তখন তো বুঝতে পারিনি। পাল্টিটা যেটা বলছে সেটা কি কি ধরনের পাল্টি, কি রকমের পাল্টি? যে প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে অন্যায় হয়েছে মমতা ব্যানার্জিকে ঝাঁপাতে দেখেছিলাম। কিন্তু যখন দেখলাম যে লক্ষ লক্ষ মানুষ, আমানতকারীদের টাকা সর্বশান্ত হয়ে গেছে, তারা কান্নাকাটি করছে, আত্মহত্যা করছে, সেখানটায় মমতা ব্যানার্জি যাদের দ্বারা এই কাণ্ড ঘটিয়েছে, সেই মদন মিত্র বলুন, অন্য নেতারা বলুন, তাদেরকে কেন জেলে ভরা হবে তার জন্য গোষ্ঠপালের পাদদেশে ধর্নায় বসছে। এই মমতা তো সেই মমতা ছিল না। ফলে উনি যে প্রতিশ্রুতি দিয়ে রাজ্যবাসীর কাছ থেকে ভোট নিয়েছিল, কর্মী সমর্থকদের দলে টেনেছিল, উনি ক্ষমতায় এসে পুরো পাল্টি খাওয়ার জন্য কিন্তু আমরাও ওনাকে ওই দিন থেকেই দূরে সরিয়ে দিয়েছি। ভারতীয় জনতা পার্টিতে আসার লক্ষ্যটা কি? হঠাৎ করে ভারতীয় জনতা পার্টিতে আসাই পাবে? শুধু কি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতি বলুন বা যে প্রতিশ্রুতি ছিল সেটা পালন নয় বলে কি ভারতীয় জনতা পার্টিতে আসা? না, দুটোই আছে। একটা হচ্ছে মমতা যে
প্রতিশ্রুতি দিয়েছিল পালন না করার জন্য ভারতীয় জনতা পার্টিতে আসা, এটা যেমন সত্য, তেমন ভারতীয় জনতা পার্টি এমন একটি দল এবং তার নেতৃত্ব এমন একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী, ওনার যা কাজকর্ম, ওনার যা চিন্তাধারা এবং দেশের জন্য দল যা করে, যে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য কি থাকে, আগে দেশ, তারপরে দল, আর পরে পার্টি। আমি মনে করি ভারতীয় জনতা পার্টি কিন্তু এই সিস্টেমটা একদম সুন্দরভাবে অনুসরণ করছে। আজকের আপনারা দেখুন, অভিনন্দন বর্তমান যাকে পাকিস্তান তুলে নিয়ে গেল, আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল বলেই কিন্তু 48 ঘন্টার মধ্যে সসম্মানে সগৌরবে উনি দেশে ফিরে এসেছেন। এই যে জাতীয়তাবোধ, এটা অন্য কোনো দলের মধ্যে নেই। আমাদের কার্যক্রম শুরু হয় বন্দে মাতরম দিয়ে আর শেষ হয় কিন্তু জনগণ মন দিয়ে। এটা অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই। আমরা যা প্রতিশ্রুতি দিই সেটা পালন করি। নরেন্দ্র মোদী কথা দিয়েছিল ক্ষমতায় আসার পর কাশ্মীর থেকে 370 তুলে দেবেন, কারণ কাশ্মীরটা এতদিন শুধু কাশ্মীরিদের ছিল। আমার প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে গোটা ভারতবাসীকে বুঝিয়ে দিয়েছে কাশ্মীর শুধু কাশ্মীরিদের জন্য নয়, কাশ্মীর কিন্তু সমুদ্র হিমাচল ভারতবর্ষের সবার সমান অধিকার। এই যে জাতীয়তাবোধ, এই জায়গা থেকে কিন্তু আমাকে বিজেপি করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত দিয়েছে এবং বিজেপির জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি লড়াই চালাবো। কখনো যদি ভারতীয় জনতা পার্টিতে যে লক্ষ্য নিয়ে আপনি এসেছেন সেই লক্ষ্যটা যদি পূরণ না হয়, সেখানে দেখা যায় যে প্রধানমন্ত্রীও যদি তার কথা যদি না রাখতে পারে, যদি ভারতীয় জনতা পার্টির দলটাও কি ছেড়ে দেবে? যতদিন ভারতীয় জনতা পার্টি একটা জাতীয়তাবাদী দল হিসাবে থাকবে, আমি ততদিন ভারতীয় জনতা পার্টি করব। যেদিন দেখবো ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী দল নয়, কংগ্রেসের মতন একটি দল হয়ে গেছে, সেদিন করবো না। এর যে জাতীয়তাবাদী চিন্তাধারা, এর জন্যই কিন্তু খুব ভালোবাসি এই দলটাকে। আপনি যেটা বলছেন যে জাতীয়বাদী দল যদি আপনি যে লক্ষ্যে এসেছেন বা আপনার সাথে যারা এসেছেন, একটা সময় শাসক দলের তৃণমূলটাও করেছেন আপনি, তো আবার যদি জনতা পার্টির যদি সেই আশা যদি পূরণ না হয়, আপনি বলছেন দলটা ছেড়ে দেবেন, তাহলে কি আপনাকে লোককে বলবেন না যে আপনি সুবিধাবাদী? না, আমি একবারও বলিনি দল ছাড়বো বলে। আমি বলছি ভারতীয় জনতা পার্টি তাদের যে বিচারধারা, তাদের যে বিচার পরিবার, যতদিন দলটা আগে দেশের কথা চিন্তা করবে ততদিন আমি ভারতীয় জনতা পার্টি করব। আজকে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে বলে চীনের মতন একটি দ্বন্দ্বপ্রতাপ দেশ, পাকিস্তানের মতন একটি হিংসাত্মক রাষ্ট্র, তারাও কিন্তু চুপ করে বসে আছে। কারণ তারাও জানে যে এখানটা একটা জাতীয় সরকার আছে, যে সরকার কোন রকম ভাবে তাদের সীমানা লঙ্ঘন করবো, ছাড়িয়ে নেবো তাদের কাছ থেকে, সেটা বরদাস্ত করবে না। তার জন্য যুদ্ধে যেতেও যাবে। এই যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা দলের মধ্যে যতদিন থাকবে ততদিন দল আমাকে কি জায়গা দিল কি দিল না, সেটা আমার কাছে বড় ফ্যাক্টর না। নাও দিতে পারি, দল আরো ভালোভাবে কার্যকর্তা আসবে, তারা আরো ভালো ভালো জায়গায় আসবে, ছাড়তে হবে। আর আমাদের এই দলটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পরিবারতান্ত্রিক দল নয়, যে জন্ম থেকে যাকে সভাপতি থেকে এসেছি মৃত্যু পর্যন্ত সভাপতি। আমাদের কিন্তু এখানটা এই দলে এই কালচারটা নেই। ফলে একজন সভাপতি হয়ে খুব বেশি হলে 6 বছর কার্যক্রম চালাতে পারে, তারপর সিস্টেমে তাকে সরে যেতে হবে। অতএব দল আমাকে কতটা জায়গা দেবে সেটা দলের ব্যাপার। তবে যতদিন পর্যন্ত দলটা জাতীয়তাবাদী চিন্তাধারায় চলবে ততদিন আমি দলের সঙ্গে আছি। আর আমার দলের বিচারধারা তাই বলছে, জন্মলগ্ন থেকেই তাই বলছে যে পঞ্চনীতির উপর কিন্তু ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে। অতএব যেটা আপনি বলছেন, আমার তো মনে হয় যে জীবন দশায় আমাকে ভারতীয় জনতা পার্টি ছাড়তে হবে, এটা আমি ভাবতে পারি না, ভাববো না। আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, রাজনীতির ময়দানে লড়াই করছেন, কাছ থেকে অনেক লড়াই দেখেছেন, করেছেন। তো আপনি যে লড়াই করছেন, আপনার জনপ্রিয়তা রয়েছে, আপনাকে মানুষ ভালোবাসে, এই যে মানুষের কাছে পৌঁছে যাওয়াটা বা মানুষের ভালোবাসা পাওয়াটা, এটা আপনার ইউএসপিটা কি? মানে আপনার কোন গুণের জন্য মানুষ আপনার সাথে রয়েছে, আপনার সাথে কাজ করে, বা ভারতীয় জনতা পার্টি দলের সাথে আরো লোককে যুক্ত করতে পারছে? আপনার ব্যক্তিগত কি মনে হয় যে আপনার ভালো গুণটা কি? দেখুন, আমি যখন থেকে দলটা শুরু করি ভারতীয় জনতা পার্টি, তখন থেকে দেখছি যে তৃণমূল যারা ক্ষমতায় ছিল তারা একটার পর একটা অন্যায় অরাজকতা করে যাচ্ছে সাধারণ মানুষের উপর। এবং সর্বশেষ ভয়ঙ্কর পরিস্থিতি ঘটিয়েছিল কিন্তু লাস্ট পঞ্চায়েত নির্বাচনে।
সেখানটায় পেশি শক্তিকে ব্যবহার করে, প্রশাসনকে ব্যবহার করে বিরোধী শূন্য রাজনীতি করেছে তৃণমূল। আজকের যদি প্রত্যেকটা অঞ্চল, নন্দীগ্রামে 17খানা অঞ্চল আছে, 17টা অঞ্চলে ঘুরে দেখেন সেখানটায় বিরোধীদের কোনো প্রতিনিধি নেই, সব জায়গায় বিরোধী শূন্য। ফলে অঞ্চলগুলো একটা একটা ডাকাতখানায় পরিণত হয়েছে। রাজনীতিতে বিরোধীদের একটা বড় ভূমিকা থাকে, যার জন্য বিরোধীদের কিন্তু ক্যাবিনেট মিনিস্টারের সম্মান দেওয়া হয়। আর এখানটায় বিরোধী শূন্য হয়ে যাওয়ার জন্য এই যে ডাকাতখানা তৈরি হয়েছে, সেখানে সাধারণ মানুষের কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস। আর এই লুটের বিরুদ্ধে আমি অন্তত একটা অঞ্চলের উপর 200খানার মতন অভিযোগ করেছি, চুরির অভিযোগ। কি 100 দিনের টাকা চুরি, কোথাও প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা চুরি, কোথাও রেশন চুরি, একটার পর একটা অভিযোগ করেছি। এবং চ্যালেঞ্জের সঙ্গে বলছি, তখন কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূলের দ্বন্দ্বপ্রতাপ নেতা এই নন্দীগ্রামের, শুভেন্দু অধিকারীর উপর চ্যালেঞ্জ শুনেই কিন্তু এই অভিযোগগুলো করেছি, জীবনের ঝুঁকি নিয়েই। আমি জানি যে কোনো মুহূর্তে হয়তো গুলি খেয়ে মরতে হবে, আমি কিন্তু ভয় করি না, কারণ আমি ওই দলটা করে এসেছি। সেই জায়গায় এই যে প্রতিবাদ, একটার পর একটা প্রতিবাদ, সেটা কিন্তু নন্দীগ্রামের সাধারণ মানুষ আমাকে দুহাত তুলে সমর্থন করেছে। আর আমার সেই প্রতিবাদী ভূমিকাও দেখে জেলা পার্টি হোক, রাজ্য পার্টি হোক, আমাকেও একটা সুন্দর জায়গা দিয়েছে, যেখান থেকে আমি রাজনীতিটা আরো ভালোভাবে করা শুরু করছি। আরেকটা বিষয় হচ্ছে, আমরা যেখানে বসে আছি সেটা হচ্ছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামের সময়, নন্দীগ্রাম ঘটনাটা যখন ঘটে তখনও শুধু রাজ্য নয়, সারা দেশ পর্যন্ত পুরো সেই ঘটনাতে প্রচন্ডভাবে মানে কি বলবো, মানে ক্ষিপ্ত বলুন বা রাগ বলুন, ক্ষোভ বলুন, সারা দেশ জুড়ে ছড়িয়েছিল। আপনি নিজেও হয়তো সেই নন্দীগ্রাম আন্দোলনের সাথে হয়তো যুক্ত ছিলেন বা দেখেছেন সামনে থেকে। সেই নন্দীগ্রাম আন্দোলনের পর যখন শাসক দল বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকার গঠন করলেন, তখনকার নন্দীগ্রাম এখনকার নন্দীগ্রাম কতটা পার্থক্য আছে? তখন করা নন্দীগ্রাম ছিল প্রতিবাদী নন্দীগ্রাম, এখন করা নন্দীগ্রাম সেই একই প্রতিবাদী নন্দীগ্রাম। সিপিএম এর কঠিন রাজত্বে নন্দীগ্রামের সাধারণ মানুষ গাছের গুঁড়ি ফেলে আন্দোলন করেছিল, আর তৃণমূলের বিরাট রাজত্বে এখনো কিন্তু একটু চাল পাওয়া, একটু ত্রিপল পাওয়ার জন্য নন্দীগ্রামের মানুষ সেই মানুষকে গাছের গুঁড়ি ফেলে আন্দোলন করেছে। পরিবর্তন কিছুই হয়নি। যেটুকু পরিবর্তন হয়েছে ওই তৃণমূল নেতাদের পরিবর্তন হয়েছে। এক একটা নেতা কোটি কোটি টাকার মালিক হয়েছে চুরির টাকা নিয়ে। আজকে টিভি খুললে দেখবেন এক তৃণমূল নেতা আর এক তৃণমূল নেতাকে চোর বলছে, এ বলছে ও এত টাকা চুরি করেছে, সে বলছে ও এত টাকা চুরি করেছে। যে কে চোর আর কে ডাকাত, যতদিন না আমার দল ক্ষমতায় আসছে আমরা তদন্ত করে দেখতে পাবো অরিজিনাল চোরটাকে আর ডাকাতটাকে। পরিবর্তন কিছু হয়, উন্নয়ন কি কিছু হয়েছে? এখন যেই দল ক্ষমতায় আসুক কিছু না কিছু উন্নয়ন করে, কিছু তো উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়ন থেকেও চুরিটা বেশি। যে পিচ রাস্তাটা খুব মজবুত রাস্তা হওয়ার কথা ছিল, সেখানটায় দেখা গেছে যে কোটি কোটি টাকা অ্যালট হয়েছে, সেখান থেকে অল্প কিছু কাজ হয়েছে, 2 নম্বরই সমস্ত মাল ম্যাটেরিয়ালস দিয়ে কাজ হয়েছে, 2 বছরের রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে। কিছু তো পরিবর্তন হবে, যেই আসুক না কেন কিছু তো উন্নয়ন হবে, কিন্তু উন্নয়নের সঙ্গে চুরিটা এত ব্যাপক পরিমাণ, যার জন্য নন্দীগ্রামের মানুষ তৃণমূলকে আর মানে এক বিন্দু ক্ষমতায় দেখতে চাইছেন। আপনারা যদি ক্ষমতায় আসেন 2021-এ, আপনারা নন্দীগ্রামের জন্য কি কি চিন্তা ভাবনা করেছেন? আমরা যদি 2021 সালে ক্ষমতায় আসি, একটা হচ্ছে মানুষের মধ্যে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেব। আমরা যদি জেনেও থাকি যে এ বুথটা আমাদের দুর্বল বুথ আছে, সাংগঠনিকভাবে তাকে শক্তিশালী করার চেষ্টা করব। বাইরে থেকে মুসলমান নিয়ে এসে ছাপ্পা মারার চেষ্টা আমরা করব না, এ প্রতিশ্রুতি আমরা দিতে পারি। কারণ আমরা আগেও বলেছি যে জাতীয়তাবাদী দল, মানুষ যতক্ষণ চাইবে ততক্ষণ থাকবো, জোর করে কিন্তু ছাপ্পা মেরে ক্ষমতায় থাকবো না আমরা। এটা একটা প্রথম প্রতিশ্রুতি। দ্বিতীয় প্রতিশ্রুতি হচ্ছে, যেদিনেই ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হবে তার 1 সপ্তাহের মধ্যে পড়ে থাকা রেল প্রকল্প আমরা উদ্বোধন করব নতুন করে, যাতে 1 বছরের মধ্যে নন্দীগ্রাম দিয়ে রেল যোগাযোগটা শুরু হয়। আর নন্দীগ্রাম যথেষ্ট শিল্প সম্ভাবনার জায়গা, এখানে জেলিঘাম প্রজেক্ট আছে, ওই প্রজেক্টটা যাতে সর্বাঙ্গ সুন্দর করা যায়
নন্দীগ্রামের শিক্ষিত বেকাররা যাতে কর্মসংস্থান পায় তার জন্য চেষ্টা করবে। আর যে কেমিক্যাল হাব নিয়ে আজকে আন্দোলন শুরু, সেই কেমিক্যাল হাব কি নন্দীগ্রামে ফের হবে? না না, সেরকম কোনো কথা নেই, সেরকম কোনো গল্প নেই। মানুষ চাইলে হবে, মানুষ না চাইলে হবে। আমার তো আছে, জেলিগ্রাম প্রজেক্ট তো পড়ে আছে, ওই প্রজেক্টকে যদি চালানো যায়, ওই প্রজেক্টকে যদি আরো বড় করা যায়, তাহলেই তো শিক্ষিত বেকাররা কাজ তাহলে করবে। নন্দীগ্রামে যদি একটাই যদি শিল্প হয়, তাহলে নতুন কোনো আর কোনো শিল্প হওয়ার কোনো সম্ভাবনা নেই? সেটা শিল্পের সম্ভাবনা থাকলে নিশ্চয়ই হবে, তবে সেটা চাষিদের সঙ্গে বসে আলাপ আলোচনার মাধ্যমে হবে। জনমত না চাইলে, জনগণ না চাইলে হবে না। কারণ আমাদের দলটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, আমরা জনতাকে নিয়েই দলটা করি, জনতা ছাড়া আমরা করি না। জোর জবরদস্তি করে ক্ষমতায় টিকেও থাকতে চাই না, আর টিকে থাকার প্রবণতা ভারতীয় জনতা পার্টির নেই। সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্যগুলায় হেরেছে বিজেপি, একটাও ছাপ্পা হয়নি, একটাও বোম বন্দুকের লড়াই হয়নি, একটাও মারা যায়নি। না, আপনি বলছেন ছাপ্পা হয়নি ঠিকই, কিন্তু বিহার ভোটের পর যখন রেজাল্টটা বেরোয়, তখন কিন্তু কংগ্রেস বলুন বা অন্যান্য দল বলুন, তারা কিন্তু যে ভোটিং যে মেশিন রয়েছে আর কি, সেই মেশিনটা যে কারচুপি করা যায় তার প্রমাণ কিন্তু তারা সাংবাদিকদের সামনে দিচ্ছে। সেক্ষেত্রে কি মনে হয় না যে আপনি বলছেন যে ছাপ্পা হয়নি, তার মানে তো সেই মেশিনেও তো কারসাজি করা যায়? দেখুন, বিরোধীরা বিরোধিতার কাজ করবে। অন্য অন্য রাজ্যগুলো যখন ক্ষমতা থাকা বিজেপি হেরে গেছিল, তখন কিন্তু একবারও কংগ্রেস বলেনি বা মমতা ব্যানার্জি বলেনি ওখানটায় ছাপ্পা হয়েছে। বিহারে যখন প্রথম রাউন্ডে এগিয়ে গেছিল, তখন বলেনি ছাপ্পা হয়েছে। যাহা তো ডুবে গেল, তখন বলছে ছাপ্পা হয়েছে। এক আশ্চর্য দল বিরোধী রাজনৈতিক দলগুলো, একটা আশ্চর্য দল। 150 বছরের কংগ্রেস বিরোধী তকমা হারিয়েছে, 30টা সাংসদ 35টা সাংসদ নিয়ে বিরোধী তকমা পায়নি। তো ওদের কথা ভেবে লাভ নেই। গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর জন্য পাগল, নরেন্দ্র মোদীকে বারবার ক্ষমতায় দেখতে চাইছে। ওরা যতই বিরোধিতা করবে, ভারতীয় জনতা পার্টির জয় তত ভালো হবে এবং বেশি হবে, ব্যাপক আকারে। পশ্চিম মেদিনীপুরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঞ্চ থেকে তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমফানের টাকা প্রধানমন্ত্রী দেয়নি, সেই টাকা আমাকে দিতে হয়েছে এবং তার হিসাব আমি কেন তাদেরকে দিতে যাব। এবং সেখানে খুব একটা মানে কি বলবো, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, নাম না করে উদ্দেশ্য করে তিনি তুই বলে সম্বোধন করেছেন। মানে এইভাবে একটা মুখ্যমন্ত্রী এমন আচরণ, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাসটা বলছে, তার রাজনৈতিক ক্যারেক্টার বলছে যে 1 নম্বর মিথ্যাবাদী। উনি নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডক্টর মমতা ব্যানার্জি বলে লিখতেন। জ্যোতিবাবুর সৌজন্যে মোটামুটি সেই চুরিটা ধরা গেছে। উনি প্রথম থেকেই মিথ্যা কথা বলেন, কারণ উনি যে প্রচুর মিথ্যা কথা বলেন, তার এখন একজন মন্ত্রী আছে, আপনারা জিজ্ঞেস করুন, সুব্রত চ্যাটার্জি। উনি প্রায় বলতেন যে মমতা ব্যানার্জি এমন একটা নেত্রী যে শুধু শাসক দলকে দোষ দেবে বলে ভালো শাড়িটাকে ছিঁড়ে দিয়ে বলে সিপিএম ছিঁড়ে দিয়েছে। এটা আমার কথা না। তো উনি আগা করেই মিথ্যা কথা বলেন। উনি কি টাকা ছাপান? কেন্দ্র টাকা না দিলে ওনার কি টাকা ট্যাক্সাল আছে? উনি টাকা ছাপিয়ে দিচ্ছেন? যাই দিক না কেন, কেন্দ্র টাকা দেবে, হিসাব নেবে না? এটা হতে পারে? উনি হিসাব দেবেন না, কারণ চুরির টাকা। এই যে আপনারা ঘুরে দেখুন, নন্দীগ্রামে ঘুরে দেখুন, 2তলা 3তলা পাকা বাড়ির মালিক সব টাকা পেয়েছে, আর যাদের ঘর অরিজিনাল ভেঙে গেছে টাকাই পায়নি। উনি দেখতে পাচ্ছেন না? উনার গভর্নমেন্ট নেই, উনার আইবি সেকশন নেই। তা উনি যখন জানছেন ব্যবস্থা, কি ব্যবস্থা নিয়েছে শুনেছিলাম তো, নন্দীগ্রাম থেকে আমফানে চুরির দায়ে 200 জনকে সাসপেন্ড শোকজ। খুঁজে নিয়ে দেখুন তো, একজনই দল ছাড়া হয়েছে কিনা? সব ডাকাতগুলো এক জায়গায় আছে, শুধু নাটক করছে। উনি নাটকে ফার্স্ট, উনি নাটক করেই যাচ্ছেন, আর উনি যত নাটক করবেন তত আমাদের দল পথ করে বাড়তে থাকবে। একটা জিনিস যেটা শাসক দলের যেটা অভিযোগ, বা বিরোধী দল বলুন, শাসক দল, বিরোধী দল, প্রত্যেকটা দলেরই একটা করে অভিযোগ, সেটা হচ্ছে যে মানে কেন্দ্র সরকার, ভারত সরকার বা প্রধানমন্ত্রী তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে রেলকে বেসরকারীকরণ করছেন। তিনি যেটা করেছেন সেটা হচ্ছে দেশকে বেঁচে দিচ্ছেন। তিনি যেটা করছেন সেটা হচ্ছে যে নিজের মতো করে তিনি চলছেন। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী স্বৈরাচারী শাসন চালাচ্ছেন। তো এই যে অভিযোগগুলো এবং
এই অভিযোগগুলো বিরোধী দলগুলো বা শাসক দল যেভাবে করছে সেটা কি কি বলবেন, মানে সেটা কি আদৌ যে অভিযোগগুলো রয়েছে সেটা কি সঠিক? আমি আগেই বলেছি যে বিরোধীরা বিরোধিতা করবে, তারা বিরোধিতা করার জন্য আছে, দেশের ডেভেলপমেন্টের জন্য তারা অন্তত কিছু পাবে। নোট বাতিলের সময় মমতা ব্যানার্জি বলেছিল তার কাছে পয়সা ছিল না, তা আমার প্রধানমন্ত্রী নোট বাতিল করে বুঝিয়ে দিয়েছে যে দেশের অর্থনীতিকে স্ট্রং জায়গায় নিয়ে যেতে হলে এটা করা খুবই প্রয়োজন ছিল। আজকের কৃষক আইনের বিরুদ্ধে বিরোধীরা পথে নেমেছে, মানছি না বলছে, সংসদে পাস হয়েছে, উনি মানেন না, উনি তো কোনো কিছুই মানেন না। আর বিরোধিতা তো বিরোধিতা করার জন্য থাকে, ওরা যত বিরোধিতা করেছে দেখুন, ভোটের রেজাল্ট দেখুন, তত বিজেপির আসন সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ ওদের বিরোধিতা করা না করা নিয়ে আমরা খুব চিন্তিত নই আর বিচলিত নই। তাহলে কৃষি বিল নিয়ে কৃষকরা যেভাবে আন্দোলন শুরু করেছে, তাহলে তিনি কৃষকদের জন্য কোনো রকম কোনো মন্তব্য করছেন না, তাদের সাথে কোনো রকম বৈঠকটাও সেইভাবে সফল হচ্ছে না। না, আমরা তো বোঝাচ্ছি, আমরা তো বাড়ি বাড়ি যাচ্ছি, আমরা তো বিভিন্ন স্ট্রিট কর্নার প্রথম মিছিলের মাধ্যমে বোঝাচ্ছি কৃষকদের। কৃষকরা তো আশ্বস্ত করেছে, কৃষকরা তো আমাদের সঙ্গে থেকেছে। কৃষকরা না সঙ্গে থাকলে তাহলে এত ভোট পাচ্ছি কি করে? ভারতীয় তো কৃষি প্রধান দেশ। তাহলে আপনারা যদি কৃষকরা বিক্ষুব্ধ হয়ে যায়, একটা কৃষি প্রধান দেশ মানে সেখানে কৃষক সংখ্যাটাই বেশি, তাহলে তো বিজেপি হেরে যাবে সব জায়গায়। কিন্তু জিতে যাচ্ছে কি করে? ওই শাসক দলের বিরোধীদের ন্যাকামি। সিপিএম আছে, সিপিএম বলে একটি রাজনৈতিক দল আছে, তারা বিভিন্ন জায়গা থেকে কিছু লোককে সঙ্গে নিয়ে যায়, তৃণমূল তাদের অক্সিজেন দেয়, গাড়ি ভাড়া দেয়, সেই পয়সায় মোটামুটি তারা নিয়ে যায়, নিয়ে দেখাচ্ছে যে সব কৃষকের খোঁজ নিয়ে দেখুন কজন কৃষক আছে। কিন্তু দিদি তো বলছে যে সিপিএম কে মদত দিচ্ছে বিজেপি। দিদি তো বলবে, দিদি তো দিদির কথাই বলবে। আজকের এতদিন পার্টি অফিসগুলো বন্ধ থাকার পর তৃণমূল টাকা দিচ্ছে আর দিদি পার্টি সিপিএম এর পার্টি অফিসগুলো পথ করে খুলে যাচ্ছে। আজকে লক্ষণ সেটের সঙ্গে সভা করছে, লজ্জার বিষয়। যে লক্ষণ সেটকে বলা হয় নন্দীগ্রামে গণহত্যা নায়ক, সেই লক্ষণ সেটকে নিয়ে হলদিয়াতে সভা হলো, দেখলাম কুণাল ঘোষ মুখপাত্র, সারদায় বিচারাধীন, কোটি কোটি টাকা চুরির দায়ে বিচারাধীন, তাকে নিয়ে লক্ষণ সেট এক জায়গায় বসেছে। খুব লজ্জার বিষয়। হয়তো শুভেন্দুকে টাইট দেবে বলে লক্ষণ সেট একজন হারমাতকে নিয়ে বসেছে। দিদির নাটক বোঝা ভারী না। কিন্তু আপনারাও তো দেখা গেছে শুভেন্দু অধিকারী যখন সাংসদ পদ থেকে পদত্যাগ করলেন, বা যেদিন যে বৈঠকটা যেদিন হয়েছিল সৌগত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকটা হয়েছিল, সেই বৈঠকের পর যখন শুভেন্দু অধিকারী বললেন যে না, আপনাদের সাথে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়, যেখানে সৌগত রায় বলেছিলেন যে হ্যাঁ বৈঠক সফল হয়েছে এবং শুভেন্দু অধিকারী আমাদের দলেই থাকছে। কিন্তু যখন শুভেন্দু অধিকারী বললেন না আপনাদের সাথে কাজ করা সম্ভব না, তার পরের দিন দেখা গেল যে বেশ কিছু তৃণমূলের পার্টি অফিস বিজেপিরা গিয়ে দখল করে নেয়। আপনারাও তো সেই একই পথে হাঁটছেন না। দেখুন, কিছু কিছু জায়গায় আছে এত অত্যাচারিত হয়েছে মানুষ। আমার দল কখনো পার্টি অফিস দখলের রাজনীতি করে না। আর আপনারা যদি অতীতটা ঘেটে দেখেন, খেজুরি রাজনীতি কিন্তু বরাবরই এরকম। খেজুরিতে যে দল যখন ক্ষমতায় আসে, খেজুরি সেই দলের সমর্থক সবাই। যখন সিপিএম ছিল, খেজুরিতে সবাই সিপিএম। যখন তৃণমূল ছিল, খেজুরিতে সবাই তৃণমূল। আবার বিজেপি আসতে যাচ্ছে, দেখবেন সবাই। এবং ওখানটায় বিরোধী বলে যারা করবে তাদের উপর এত টর্চার হয়, হয়তো তারই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে। তবে এটা পার্টির গাইডলাইন নয়, পার্টি এটাকে বরদাস্ত করে না, যার জন্য পার্টি এটা নিয়ে কিছু বলতে চাইছে। কোথাও লোকালি ক্ষোভ কিছু কিছু হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক। আপনি আমাকে কন্টিনিউ অত্যাচার করেছেন, আমি একটু শক্তি পেয়েছি, হয়তো আপনাকে ঠেলেছি, ফলে ওটাকে পার্টি গুরুত্ব দিচ্ছে না। ফলে আপনারাও যদি সরকারে আসেন তাহলে আপনারাও তো এইভাবে পার্টি অফিস দখল করবেন না। সে তো কয়েনটা তো এপিট আর ওপিট হয়ে গেল। বিজেপি বলেছি যে একটা গণতন্ত্র প্রিয় দল, মানুষ না চাইলে বিজেপি দল করবে না, বিজেপি দল সরকারে থাকবে না মানুষ না চাইলে। সিপিএম করেছে বলে, তৃণমূল করেছে বলে আমরা ক্ষমতায় এলে তৃণমূলের পার্টি অফিস গুলো, আমাদের এত অভাব নেই যে পার্টি অফিস করার। আমাদের এমনিতে প্রত্যেকটা জায়গায় পার্টি অফিস আছে। এই তো আমার পার্টি অফিসেই তো বসেছি, আছি, ভাড়া দিয়ে হলেও আছি, আছে তো তৃণমূলের পার্টি অফিস আছে। আর পার্টি অফিস কেন দখল করতে যাবে? আর একটা উদাহরণ দিয়ে গোটা রাজ্যের উদাহরণ হতে পারে। পূর্ব মেদিনীপুরে বিজেপির এই উত্থানটা কারণটা কি? পূর্ব মেদিনীপুরে বিজেপির এই উত্থানের মূল কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য রাজনীতি দিয়েই কিন্তু বিজেপির এত উত্থান। যদি এটা না হতো, আমার মনে হয় যে বিজেপির এত বাড়বাড়ন্ত হতে পারতো না।
কিন্তু পঞ্চায়েত ভোটে যেভাবে এরা বিরোধী শূন্য করেছে, বোম বন্দুক নিয়ে এসে বাইরে থেকে মুসলমান নিয়ে এসে, যেসব এলাকায় কোনোদিন মানুষ সন্ত্রাস দেখেনি তাদেরকেও দেখতে হয়েছে চোখের সামনে, যেটা মন থেকে মানুষ মেনে নিতে পারেনি। আর বিরোধী শূন্য হওয়ার পর বললাম না, একটা একটা অঞ্চল একটা একটা ডাকাতখানায় পরিণত হয়েছে। একটা পঞ্চায়েত মেম্বার কোটি কোটি টাকার মালিক, একটা সুপারভাইজার কোটি কোটি টাকার মালিক, যারা ভিখারি ছিল। এটা পার্শ্ববর্তী মানুষ দেখতে পাচ্ছে। আর এরই প্রতিবাদে কিন্তু মানুষ বেরিয়ে এসেছে, একটা বিরোধী প্ল্যাটফর্ম চেয়েছিল, সেখানটায় বিজেপিকে পেয়ে গেছে, তাই বিজেপিতে আসছে, তলে আসছে। প্রচুর মানুষ যোগাযোগ করছে, প্রত্যেকদিন মানুষ বলে যে দাদা যোগদান করবো। কিন্তু আমাদের একটা সিস্টেম আছে, কিছু যোগদান করিয়েছি, প্রায় 4খানা মতন যোগদান পর্ব করিয়েছি। আমি টেঙ্গাতে করেছি, সুদ্দিতে করেছি, আমার বয়ালে করেছি, প্রচুর মানুষ আমাদের যোগদান হয়েছে। দিলীপটাকে নিয়ে এসে একটা বড় যোগদান করবো বলে একটা কর্মসূচি দিয়েছে, যার জন্য আপাতত যোগদান করবো এখনো আছে। আচ্ছা, বেশ। এবার যেটা আসে সেটা হচ্ছে যে আপনি একটা পদে রয়েছেন এবং সেই পদ অনুযায়ী আপনি 2021-এর বিধানসভার বিধায়ক পদের টিকিট পেতে পারেন, এবং একটা আশা আমরা করতেই পারি। কিন্তু সেইখানে আরেকটা নাম যেটা উঠে আসছে আপনাদের এখানে, সাহেব দাস, তিনিও একজন বিধায়ক পদের পদপ্রার্থী হিসেবে আমরা জানতে পেরেছি। তো এইখানে যদি সাহেব দাস যদি টিকিট পায়, আপনি মেনে নেবেন? দেখুন, টিকিট কে পাবে না পাবে এটা এই প্রসঙ্গে আমি যেতে চাইছি না, কারণ এটা বৃহত্তর দল, এটা তৃণমূলের মতন একটা আঞ্চলিক দল না। এখানে দিল্লি দেখবে, 5টা চোখ আছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, বিভিন্ন বিচার পরিবারগুলি আছে, তারা ঠিক করবে। এটা অবাস্তব প্রশ্ন, আমি পাবো না কে পাবে, না অন্য কেউ পাবে, না শুভেন্দু পাবে, এসব আমি যেতে চাইছি না। এগুলার মধ্যে বাস্তবতা টানবে না, কোনো বাস্তবতা মিল নেই এগুলা। সাহেব দাসের সাথে আপনার সম্পর্ক? সাহেব দাস একজন কার্যকর্তা হিসেবে আর একজন কার্যকর্তার সঙ্গে যে সম্পর্ক থাকে তাই আছে। আচ্ছা, বেশ। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে বেশ কিছু জেলায় দেখা যায় যে, যেটা আপনার জেলাতেও রয়েছে, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব একটা খুব বড় বিষয় আর কি, এবং সেটা বিজেপির উচ্চ পর্যায়ের নেতারাও তারা স্বীকার করে যে গোষ্ঠীদ্বন্দ্বটা যতটা কমিয়ে আনতে পারা যায় ততটাই তাদের পক্ষে মঙ্গল, বা ততটাই তাদের পক্ষে ভালো। শাসক দলের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রায় প্রকাশ্যে এসে পড়ে আর কি, যেটা আপনারা হয়তো আপনিও হয়তো দেখেছেন খুব রিসেন্টলি 2-3 দিন আগেকার ঘটনা, যে মহামূত্র তার গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে গিয়ে সাংবাদিকদের 2 পয়সা সাংবাদিক বলে কটাক্ষ করেছে। তো এই যে গোষ্ঠীদ্বন্দ্ব যে বিষয়টা, এটা কতটা দলের ক্ষতি করে বলে আপনার? না, গোষ্ঠীদ্বন্দ্ব যে কোনো দলের পক্ষে ক্ষতিকারক। আর গোষ্ঠীদ্বন্দ্ব যে বিজেপির মধ্যে নেই সেটাও আমি মিডিয়ার সামনে একদম অকপট মিথ্যা কথাটা বলতে পারবো না। সব দলে গোষ্ঠী আছে, দ্বন্দ্ব থাকবে, একই আদর্শ, একই বিচারধারা, একই পরিবারের সদস্য হলেও সেটা কার্যকর্তাদের নেতৃত্বকে বসিয়ে মীমাংসা করে দিতে হবে। গোষ্ঠী থাকবে, গোষ্ঠী মেটানো যায়নি, পৃথিবীর কোনো দলে হয়নি, সব দলেই গোষ্ঠী আছে কম বেশি, তবে কার্যকর্তাদের বসে সেটা মিটিয়ে দিতে হবে, মিটিয়ে ফেললেই ভালো। আপনি যে রাজনীতি করেন, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাঠে ময়দানে ঘুরে বেড়ান, সবার সাথে ঘুরে কথা বলেন, বিভিন্ন লোকের সাথে মিশেন, আপনার পরিবার আপনার পাশে কতটা থাকে? আমার পরিবার আমার পাশে ভীষণভাবে থাকে। আমার পরিবার না থাকলে আমি যে সময় দিই পার্টির পিছনে মেনে নেওয়া সম্ভব নয়। আমি সংসারী মানুষ, কিন্তু বাবার সাপোর্ট বা পরিবারের সাপোর্ট এতটা পরিমাণ আমি পেয়ে থাকি, যার জন্য রাজনীতি করতে খুব সুবিধা হয়েছে, ফ্রিল্যান্স হয়ে গেছে, মানে ফ্রি হয়ে গেছে একদম। মানে ওই চাপটা সংসার করেও সাংসারিক চাপটা আমাকে নিতে হয়। আমি খোঁজ রাখি না সংসারের পরিবারে। ভবিষ্যতে আপনার যা প্রজন্ম যারা আসবে, তাদেরকে আপনি কি রাজনীতিতে আসতে দেবেন? সেটা ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে, সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব না, কে কি করবে না করবে। এই মুহূর্তে যেটা যেটা রয়েছে যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে, যেটা আপনিও কথার মাঝখানে বললেন, একটা বড় সমস্যা হচ্ছে রেল যোগাযোগ ব্যবস্থা। এটা আপনিও বললেন যে ক্ষমতায় এলেই সবার আগে রেল প্রকল্পটা চালু করবেন বা রেলপথটা চালু করবেন। তো এটা কি আদৌ কি সম্ভব হবে আপনাদের পক্ষে? বা আমরা যে কাজটা যে আটকে আছে তার মূল কারণ? দেখুন, মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পগুলি ঘোষণা করেছে। উনি মানে ফান্ড কি আছে না আছে উনি কিছুই দেখেননি। উনি যা কিছু ছিল সব ওয়েস্ট বেঙ্গলের জন্য নিয়ে এসছে। এটা তো হয় না, কারণ রেলটা ভারতবর্ষের রেল। উনি না জেনে এইগুলা প্রকল্পগুলা সূচনা করেছিল, ফান্ড নেই।
তবে আমরা যখন ভারতীয় জনতা পার্টি কথা দিচ্ছি যে আমরা ক্ষমতায় এলে নন্দীগ্রামের রেল যোগাযোগ চালু করব, আমরা কিন্তু এখনো পর্যন্ত যতগুলো কথা বলেছিলাম সে যদি জনমতের উপর বিরূপ প্রতিক্রিয়াও পড়ে তাও কিন্তু আমরা করিয়ে দিয়েছি। এই দেখুন 3 তালাক কথা, প্রত্যেকটা রাজনৈতিক দল বিজেপি বাদে ওরা ভাবে কি যে তাহলে মুসলিম সম্প্রদায় ক্ষিপে যাবে, ওরা আমাদের ভোট দেবে না, আমরা ক্ষমতায় থাকতে পারবো না। আর বিজেপি কি করেছে, এসেই কিন্তু মুসলিম মহিলাদের বিচার পাইয়ে দিয়েছে। এ বিরাট ব্যাপার, এর ভাবার বাইরে। যে দেশের জন্য বা জাতির জন্য যা কিছু করা দরকার সেটা বিজেপি করে, আর ক্ষমতায় আসার আগে তার ইস্তাহারে যা যা বলেছিল তাই করেছে। আমরাও বলছি, ক্ষমতায় আসার আগেই বলছি, যেদিন নন্দীগ্রামে যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে ওয়েস্ট বেঙ্গলে, তার 1 সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে নতুন ভাবে রেল প্রকল্পের সূচনা করবে এবং 1 বছরের মধ্যে রেল চলবে। আপনি মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে সূচনা করতে বলছেন, এখনো তো আপনাদের মুখ্যমন্ত্রী কে সেটাই তো কেউ জানেন। ওই তো বললাম, আপনারাও জানেন না যে এটা বৃহত্তর দল, এটা সারা ভারতবর্ষ জুড়ে কোটি কোটি মেম্বারের, সেখানটা আমাদের মুখ্যমন্ত্রী কে হবে আমাদের নেতারা বসে ঠিক করবে। সেটা কবে ঠিক করবে? আর তো কমাস ভোট বাকি। আমাদের মুখ্যমন্ত্রী আগে থেকে ঘোষণা হয় না, খুব কম জায়গা আছে যে আগে থেকে প্রজেক্ট করেছে, নাহলে নির্বাচনের পর বসে নেতারা ঠিক করেছে কাকে মুখ্যমন্ত্রিত্ব দেওয়া যাবে। যে কেউ হতে পারে আমাদের মুখ্যমন্ত্রী, আমি যে হতে পারবো না এটা আপনাকে কেউ বলবো, আমিও হতে পারি। মনে করবে দল, দেখেছেন তো উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে আগে ঘোষিত ছিল, উনি জানতেন মুখ্যমন্ত্রী হবেন, উনিও জানেন না। ফলে বিজেপির কে মুখ্যমন্ত্রী হবে এটাও কিন্তু বিজেপির নেতৃত্বরা ঠিক করবে, সেটা ভোটের রেজাল্ট। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে 2021-এর সামনেই তো বিধানসভা নির্বাচন। তো বিধানসভা নির্বাচনে আপনাদের এখানকার মানে কর্মসূচিটা কি আছে বা আপনাদের কর্মসূচি কি কি নিচ্ছেন সেটা যদি একটু বলেন, মানে ভোটকে সামনে রেখে। ভোটকে সামনে রেখে আপাতত এই মুহূর্তে সবচেয়ে ভালো কর্মসূচি আমাদের দলে যেটা নেওয়া হয়েছে, যে ভোটের 6 মাস আগে থেকে দেওয়াল লিখন। নন্দীগ্রামে এই মুহূর্তে 10,000 মতন দেওয়াল লিখন হয়েছে, যেটা অন্য রাজনৈতিক দল ভাবতেও পারে না। আমাদের আইটি সেল ভীষণভাবে স্ট্রং, প্রত্যেকটা বুথে প্রত্যেকটা কর্মীর সঙ্গে যোগাযোগ করছে। আর আমাদের প্রতিদিনই এত কর্মসূচি ভোটের আগে, যেটা আমাদের ধারে কাছেও কোনো দল নেই, কি শাসক অন্য দল কেউ আমাদের ধারে কাছে নেই কর্মসূচি। প্রচুর কর্মসূচি করছে, লক্ষ্য একটাই, 21 সালের নির্বাচনে তৃণমূলকে তাড়িয়ে একটা জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করে। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কি মনে হয় আপনি বা আপনার দল পারবেন 2021-এ সরকার? 2021 সালে 200-র উপর সিট নিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হচ্ছে, আটকানোর কোনো ক্ষমতা নেই। কারণ যে নন্দীগ্রামে সম্প্রতি ভারতীয়দের একটা সভা হলো, 5 কিলোমিটার পথ যেতে উনি 3.5 ঘন্টা সময় নিয়েছে, শুধু নন্দীগ্রামের উপর, যেটা একটাও বাইক থেকে আসেনি। গোটা নন্দীগ্রাম বিধানসভার উপর 5,000 থেকে 7,000 বাইক এসেছিল, উনি নিয়ে দেখবেন। আর উনি রেপাড়া থেকে ওখানে টেঙ্গুয়া পৌঁছেছে, 3.5 ঘন্টা সময় নিয়েছে। রাস্তার দুধারে ভীষণ ভাবে আমজনতা, তারাই বলে দিচ্ছে যে আর রক্ষা নেই, তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, বিজেপি ক্ষমতায় আসছে। যে 30% ভোটে সরকার নির্ভর করে আর কি, মুসলিম ভোট, সেই 30% মুসলিম ভোটটাকে তো আপনারা পাবেন, আশা তো করে পাবেন। কে বলেছে? উত্তরপ্রদেশে কত মুসলিম আছে? উত্তরপ্রদেশে যদি মুসলিমরা বিজেপিকে ভোট দেয়, ওয়েস্ট বেঙ্গলে মুসলিমরা তার থেকে আলাদা না? যদি মিম নিশ্চয়ই দেবে। ও কোনো কে কি মিম দিল কি এক দিল, লোকের দিকে তাকিয়ে আমরা বসে থাকি না। আমাদের সাংগঠনিক স্ট্রাকচারে, আমাদের সাংগঠনিক দক্ষতায় প্রচুর মুসলিমরা আমাদের ভোট দেবে এবং আমরা ক্ষমতায় আসবো, আটকানোর কারো ক্ষমতা নেই। আপনি তাহলে বলছেন মিমও যদি প্রার্থী দেয় তাহলে আপনারা জিতবেনই? মিম কে প্রার্থী দিলে লোক প্রার্থী দেবে তবে আমরা জিতবো, না হলে হেরে যাবো, এসব আমরা আমাদের সাংগঠনিক ভাবে দল করি। মিম প্রার্থী দিলে তো মুসলিমরা তো মুসলিমদেরই তো ভোট দেবে, তারা তো আর মিম প্রার্থী দিলে আরো বেশি ব্যবধানে জিতবে বিজেপি। মিম যদি প্রার্থী দেয় তাহলে বিজেপি আরো বেশি ব্যবধানে জিতবে। কিন্তু পূর্ব মেদিনীপুরে যে মুসলিম ভোটাররা যারা রয়েছে, যারা শাসক দলটা করে, তৃণমূল দলটা করে, তারা তাদের কথা অনুযায়ী বা তাদের যেটা অভিযোগ বা যাই বলুন না কেন, সেটা হচ্ছে যে যদি বিজেপি আসে বা বিজেপি যদি সরকার গঠন করে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বিজেপিকে ভোট দেবো না।
মুসলিমদের মধ্যে এই অনিয়াটা বা এই ভোট না দেওয়ার এটা কেন, শুধু জাতীয়তাবাদী দল বলে বা হিন্দুত্ববাদী দল বলে? না না, এটা তো রটাচ্ছে দিদিমণি আর সিপিএম এর কিছু নেতা, পাকা চুলের নেতা, এইসব কথা রটাচ্ছে। বিজেপি সাম্প্রদায়িক কজন মুসলিম বিজেপি ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে বাংলাদেশ পাকিস্তানে চলে গেছে দেখান। কজন মুসলিম গরু খাওয়া বন্ধ করে দিয়েছে দেখান। এরা বলে মুসলিমদের ভুল বুঝিয়েছিল সিপিএম দীর্ঘদিন, ফলে সিপিএম চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিমরা তাদের কাছ থেকে সরে গেছে। মুসলিমদের ভুল বোঝাচ্ছে দিদিমণির সরকার, ফলে দিদিমণি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসলিমরা চলে আসে। অর্থাৎ মুসলিমরা ভালো বোঝে, ওয়েদার ভালো বোঝে মুসলিমরা, কখন কোন দল করতে হবে সেটা অন্য সবার থেকে মুসলিমরা একটু ভালো বোঝে। তাহলে আপনারা যদি সরকারে আসে এনআরসি আর সিএ হচ্ছে, দেখুন ওটা হচ্ছে এখনো যেহেতু দিল্লি ঘোষণা করেছে, ওটা নিয়ে আমি কিছু বলতে পারছি না। ওটা উপর নেতৃত্বরা বলবে। আপনার ব্যক্তিগতভাবে কি মনে হয় এনআরসি প্রয়োজন আছে? অবশ্যই আছে। একটা দেশের নাগরিক কারা তাদের তো চিহ্নিত করা দরকার। আইডেন্টি না থাকলে হবে। আইডেন্টি যদি না থাকে বলছে, কিন্তু আইডেন্টি তো আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, আর কি আইডেন্টি হবে? না না, অনেকের আছে, ভুলভাল আছে। বাংলাদেশ থেকে চলে আসছে, এখানটা এসে একজন পঞ্চায়েত মেম্বারকে ধরে টাকার বিনিময়ে ভারতীয় নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, এভাবে হয়। আমি যদি আপনার বাড়িতে আপনার জায়গায় থাকবো বলে আপনি থাকতে দেবেন আমাকে? আপনি তো একই দেশ, তো আপনার তো একই দেশে, আমি যদি যাই যে দাদা আমি আপনার জায়গায় থাকবো, আপনি থাকতে দেবেন? তাহলে কেউ যদি আমেরিকা থেকে আসে, কেউ যদি বাংলাদেশ থেকে আসে, পাকিস্তানের থেকে এসে যদি বলে ভারতে থাকবো, আপনি দেবেন? আপনি তো দেবেন না। কেন দেবো? আপনি যখন আপনার জায়গা দিচ্ছেন, আর যারা যারা বড় বড় কথা বলে তাদেরকে বলুন না আমি যাচ্ছি তাদের জায়গায় একটু দখল দিয়ে থাকুন, দেখি কত ক্ষমতা আছে থাকতে দেয়। ওই জায়গাটা তার, দেশটা তার না। যে লোকটা বাংলাদেশ থেকে আমার দেশে আসছে তাকে আমি আমার দেশে রাখবো কেন, কোন যুক্তিতে? আর যে বলছে রাখতে হবে, আমি তাকেই বলছি যে তার জায়গা দিকে আমি গিয়ে থাকবো, কত রাখে দিকে। জায়গাটা তোমার হতে পারে, দেশটা তোমার না। তাহলে আমার দল এটা মনে করে যে আমার জায়গার প্রতি যতটা দরদ আছে নিজস্ব কেনা জায়গার প্রতি, আমার দেশের প্রতি ঠিক ততটা দরদ। দেশের মাটিও আমার মাটি। আমি বিদেশ থেকে লোক এসে থাকবে আমার দেশে, আমি মানবো কেন? তো তাদেরকে চিহ্নিত করে আপনারা তো কি করবেন? বাংলাদেশে পাঠিয়ে দেবেন? যে দেশগুলো তাদেরকে আটকানো হবে, যদি আসে তাদেরকে ফেরত দেওয়া হবে। আসবে কেন? সে দেশের নাগরিক, সেখানটায় থাকবে। তারা যদি আমি যদি বাংলাদেশে চলে যাই, বাংলাদেশ রাখবে আমাকে? বলুক তো। আমরা যদি এখান থেকে বাংলাদেশে চলে যাই, বাংলাদেশ সরকার রাখবে আমাকে? কি করবে? ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তা ওখান থেকে এলে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, কেন রাখবো? আমার মাটি, আমার দেশের মাটি, আমার দেশের মাটি আমাদের নাগরিকদের জন্য। বাংলাদেশ, পাকিস্তান, উজবেকিস্তান এদের জন্য নয়। আমার নাগরিকরা থাকবে কোথায়? তাহলে সেই ক্ষেত্রে যদি হয়, তাহলে সেই দেশ তো বলে দিয়েছে যে আমরা তাদেরকে রাখবো, তাহলে কি করবে সেই পক্ষে? সে দেশ বললে এটা, দেখুন আমি এত বড় তাত্ত্বিক নেতা না, হতে পারি আমি বিবেকানন্দের দেশের লোক, এত উদার মন আমার নেই। রাজনীতি করি, আমার দেশের মাটিকে মনে করি আমার দেশের যারা নাগরিক তাদের জন্য সংরক্ষিত। অনেকেই অনেক কথা বলবে, সে দেশ রাখতে পারবে না। সে দেশে জন্ম নিয়ন্ত্রণ করেনি কেন? তার দেশে জনসংখ্যা চাপ হয়েছে বলে কি আমার দেশে খুলে দেবো তার? এটা হয়? আমি যদি যাই তার দেশে রাখবে। আর যারা বলে ভুলভাল বলে, মানুষকে ভুল বুঝিয়ে ধোকা বানিয়ে বোকা বানিয়ে কি করে ক্ষমতায় টিকে থাকবে সেই কথা বলে, বিজেপি এটা বলে না। আরেকটা বিষয় যেটা বিজেপি দলে খুব রিসেন্টলি যেটা খুব ট্রেন্ড উঠেছে, সেটা হচ্ছে মন্ডল সভাপতিত্ব দিয়ে খুব অসন্তোষ প্রকাশ করছে দলের কর্মী সমর্থক। বিভিন্ন জায়গায় হচ্ছে মন্ডল সভাপতি নিয়ে, মানে নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের একটা খুব অসন্তোষ রয়েছে, এবং সেটা নিয়ে প্রচুর পরিমাণে এমনও হয়েছে যে মন্ডল সভাপতিকে হাতাহাতি পর্যন্ত হয়েছে বেশ কয়েকটি জায়গায়। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দলটা ক্ষমতায় আসতে চাইছে, দলে প্রচুর কর্মী সমর্থকরা এসছে, হ্যাঁ, ক্ষোভ বিক্ষোভ থাকবে। এটাকে মীমাংসা করতে হবে, লোকাল স্তরে লিডারদের দিয়ে মীমাংসা করতে হবে। কারণ সবাই চাইছে যে দলের একটা বড় পদ পেয়ে যেতে, দলের একটা পদ পেয়ে করতে, কিন্তু পদ সংখ্যা তো সীমিত। বুঝতে হবে, তাদেরকেও বুঝতে হবে। আর যাতে এগুলা যে সমস্যাগুলো বলছেন আছে, আমিও জানি, সেগুলো মেটানো হচ্ছে লোকাল স্তরে, লোকাল নেতৃত্ব মেটানো। আরেকটা জিনিস হচ্ছে যে কালকে যেটা আমরা দেখেছি যে কিছু জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামেও কিছু পোস্টার করেছে যে তারা রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। তো এইভাবে একের পর এক
প্রথমে শুভেন্দু অধিকারী, যেটা আপনার পূর্ব মেদিনীপুর জেলার খুব ম্যাক্সিমাম জায়গায় দেখা গেছে আমরা দাদার অনুগামী। আজকে রাজীব ব্যানার্জি সম্পর্ক দেখা যাচ্ছে আমরা রাজীব দার অনুগামী। তো একের পর এক মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, তারা তৃণমূলের দল থেকে তারা তৃণমূলের বিরুদ্ধে বলা শুরু করেছে, দলের বিরুদ্ধে বলা শুরু করেছে। আস্তে আস্তে তারা বিক্ষুব্ধ হয়ে পড়ছে দলের প্রতি। এই যে আস্তে আস্তে এক একটা নেতা মন্ত্রী তারা যে দলে বিক্ষুব্ধ হয়ে পড়ছে, তারা কিন্তু তৃণমূলে একনিষ্ঠ কর্মী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফলে এই যে বিক্ষোভটা আস্তে আস্তে যে তাদের মধ্যে যে ছড়িয়ে পড়ছে, এটা এটা কি বলবেন যে কতটা দলের পক্ষে ক্ষতি হচ্ছে তৃণমূল শাসক দল? না, তৃণমূল দেখুন একটা হচ্ছে ডুবে যাওয়া নৌকা, হ্যাঁ, ডুবতে চলেছে তৃণমূলটা, তাই অনেকে লাভ দিতে শুরু করেছে, তাই বিভিন্ন জায়গায় দাদার অনুগামী বলে পোস্টার করছে। দাদাও বুঝে গেছেন যে এই দলটা থাকবে না, কারণ দাদাও জানেন তৃণমূলের থেকে, দাদাও দেখেছেন যে এটা হচ্ছে পিসি ভাইপোর লিমিটেড একটি কোম্পানি, এখানে পিসি ভাইপোর কথা ছাড়া কারোর কথা চলে না। তাই একজন স্বাধীন চেতা পুরুষ, একজন সংগ্রামী নেতা, রাজনীতিবিদ, ভালো সংগঠক, ওনারা কেন থাকবে? ওনারা দলদাস হয়ে কেন থাকবে? তাই ওনারা বেরিয়ে আসতে চাইছেন, ওনাদের মতন স্বাধীনভাবে তার রাজনৈতিক কেরিয়ার শুরু করার জন্য বেরিয়ে আসতে চাইছেন, আসতেই পারবে। এবার কে কার অনুগামী বলতে পারবো না, আমরা ভারতীয় জনতা পার্টির অনুগামী, আমরা নরেন্দ্র মোদীর অনুগামী। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাকে শেষ প্রশ্ন যেটা করবো, সেটা হচ্ছে যে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, পরিবারও আপনাকে অনেক সময় দেয়। দল যদি আপনাকে সামনের বিধানসভা নির্বাচনে যদি টিকিট দেয়, আপনি কি দলের হয়ে লড়বেন? দল টিকিট দিলে দলের হয়ে লড়বো না? দল টিকিট দিলেও লড়বো, না দিলেও লড়বো। টিকিট পাওয়া না পাওয়া নিয়ে আমি বিজেপিটা করতে আসিনি। আমাদের দলে একটা সিস্টেমে চলে, দল যাকে মান্যতা দেবে তাকে মেনে নিয়ে কাজ করতে হবে, এটাই আমাদের বিচারধারা, এটাই আমাদের চিন্তাধারা, এটাই আমাদের দলের সিস্টেম। কে টিকিট পেলে সেটা নিয়ে থাকতে হবে, দলকে যেতে হবে। আজকে আমরা কথা বললাম প্রলয় বাবুর সাথে। প্রলয় বাবু, আপনাকে টাইমস বাংলায় অনেকটা সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন টাইমস বাংলা।